দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তাসকিনের বোলিংয়ে একই ধার, আবারও ৩ উইকেট শিকার। আর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন 2 হাফ সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস আর মাহমুদুল্লাহ রিয়াদ। রায়ান কুক একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে 8 উইকেটে 248 রান করেছে ওটিস গিবসন একাদশ। ব্যাট হাতে সর্বোচ্চ রান করা ইমরুল জানিয়েছেন, ক্রিকেটাররা এখন অনেক বেশি সিরিয়াস, তাই লম্বা বিরতিতেও ক্রিকেটাররা ছন্দ হারাননি। বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। হোম অফ ক্রিকেটে সকাল সকাল তাসকিনের অগ্নিঝরা পেস আর বাউন্স, বাউন্ডারি লাইনে সেটা দেখে খুশি হবারই কথা, কিন্তু একটু নাখোশ মনে হচ্ছিল বোলিং কোচ ওটিস গিবসনকে। ফিল্ডিং কোচ রায়ান কুক একাদশের কাছে নিজের দলের যে ব্যাটিং বিপর্যয় হয়েছে, সে যাই হোক, দিন শেষে কৃতিত্বটা পেস বোলিং কোচেরই। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখানে থেমে যাননি, বরং রুদ্রমূর্তি 2 টপ অর্ডার সাইফ হাসান আর নাজমুল শান্তকে সিঙ্গেল ডিজিটেই ফিরিয়েছেন। দিন শেষে 11 ওভার বল করে আবারও ঝুলিতে 3টা উইকেট পুড়েছেন। ব্যাট হাতে আগের ম্যাচের মতোই সলিড মাহমুদুল্লাহ রিয়াদ। টাইমিং ফুটওয়ার্কে কোনো ঘাটতি চোখে পড়েনি, উইকেটে টিকে ছিলেন প্রায় ঘন্টা 3 আগের ম্যাচের হাফ সেঞ্চুরির আক্ষেপ গোছানো গেলেও ইনিংসটা আরেকটু লম্বা করাই যেত, কিন্তু থেমেছেন 56 রানে। লিটন দাসেরও একই দশা, চোখ ধাঁধানো সব শট খেলতে খেলতে 44 রানে কাটা পড়েছেন। দিনের সেরা ইনিংসটা ইমরুল কায়েসের। আগের ম্যাচে ফ্লপ হলেও তার উইলোতে ইনিংস সর্বোচ্চ 59 রান ছিল, 8টা 4 আর একটা ছক্কার মার। দিনের সেরা পারফর্মার বলছেন, লম্বা বিরতির পরও ক্রিকেটারদের সিরিয়াসনেসের কারণেই পারফরমেন্সে নেতিবাচক প্রভাব পড়েনি। আমার মনে হয় যে সবাই খুব নিজের কাজটা প্রপারলি করেছে আমাদের এই গ্যাপে, এবং যার জন্য হয়তো প্রবলেমটা হয় না। বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বলার খুব 100% এফোর্টে বোলিং করেছে এবং রিদমে মনে হয় না যে তারা আসলে ক্রিকেটের বাইরে ছিল, যেটা আসলে এখন প্রফেশনালি আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই অনেক সিরিয়াস হয়েছে এবং প্রফেশনালি, যেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে সবচেয়ে বড় আকর্ষণ তামিম ইকবালকে ঘিরে। লম্বা বিরতির পর তার ফিটনেস আর স্কিলের কি খবর, সেটাই দেখার বিষয়। নাহিয়ান বিন জসিম, 71। করোনায় ক্রিকেটারদের অর্থ সংকটে পাশে দাঁড়াচ্ছে বিসিবি। 3 দলে ডাবল লেগের ওয়ানডে সিরিজে থাকছে ম্যাচ ফি। টি20 কর্পোরেট ক্রিকেট লিগ সফল করতে পারলে প্রিমিয়ার লিগ, সবগুলো ভালোই করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেট হোস্ট করতে পারবে বিসিবি বিশ্বাস করে। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সেই নিয়েই কথা বলেছেন, শুনেছেন শামসুল আরিফিন। হোম অফ ক্রিকেটে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটা দল, সামনে কি তাহলে বড় কোনো চমক আসছে? আসলে ঘটনা তেমন নয়। ক্রিকেট মাঠে প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা ব্যবস্থা, সুবিধা অসুবিধা কি আছে সেটি দেখার জন্যই মূলত এই ভিজিট। তবে আপাতত ছোট যে চমক আছে সেটা হলো বিসিবির ঘরোয়া ওয়ানডে সিরিজ। সাদা পোশাকের এই প্রস্তুতি ম্যাচ খেলে কোনো রোজগার নেই ক্রিকেটারদের, রঙিন পোশাকে থাকবে ম্যাচ ফির ব্যবস্থা। 3টা দল করে আমরা ডাবল লিগ খেলবো। আপনার সেখানে আপনার ডে নাইট ম্যাচ আমরা করছি, এবং এটা মনে করেন যে আপনার হয়তো 10-12 দিনের মধ্যে এটা আমরা শেষ করে দিব। তারপরে মনে করেন যে আবার নেক্সট যে প্ল্যান আমরা সেটাতে যাব। এই যে খেলার মধ্যে থাকা সামনের ঘরোয়া ওয়ানডে সিরিজ আর কর্পোরেট টি20 পরিকল্পনা, সবগুলোই বিশ্ব ক্রিকেটের নজর টানার জন্য। ওয়েস্ট ইন্ডিজ জানুয়ারিতে আসবে, সো আমরা যদি এগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমরা ওদেরকে এনে আমাদের সিরিজটা আমরা শুরু করতে পারবো। আমি আমার ড্রাইভার ছাইরা দিছি, সেই ড্রাইভারে 2 মাস বেতন দিছি, এরপর কিছু ভাই আর পারতেছি না। খেলা যোগ দৃষ্টি কেড়েছিল অর্থ সংকটে থাকা ক্রিকেটারদের জন্য, সেই খবর আমলে নিয়েছে ক্রিকেট বোর্ড। বোর্ড প্রেসিডেন্ট বললেন যে যেহেতু আমাদের দেশীয় যারা ক্রিকেটার আছে ওরা অনেকদিন থেকে আপনার ক্রিকেটের মধ্যে নাই, ফাইন্যান্সিয়ালি অবস্থা চিন্তা ভাবনা করে আমাদেরকে ডোমেস্টিকটা তাড়াতাড়ি চালু করতে বলেছেন আর কি। তো সেটার প্রিপারেশনের জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো করছি। সাদা পোশাকে মাশরাফি নেই, বিসিবির রঙিন আয়োজনে থাকবেন কিনা অপারেশন চেয়ারম্যান নিশ্চিত বলতে পারলেন না। শামসুল আরিফিন, 71। তাকে বলা হয় বাংলার ক্রিকেটের বাঁক বদলের কারিগর। এই মহারথীর অধীনেই বিশ্বের বুকে ক্রিকেট পরাশক্তি হিসেবে টাইগারদের আবির্ভাব। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক, দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ আর ওডিআইয়ে সেরা বোলিংয়ের রেকর্ড তার। বলছি মাশরাফি বিন মুর্তুজার কথা। আজ 5 অক্টোবর আইকনিক এই ক্রিকেটারের জন্মদিন। জীবনের 37টি বসন্ত কাটিয়ে 38তম বছরে পা দিলেন বাংলার প্রিয় ম্যাশ। জন্মদিনে মাশরাফি বিন মুর্তুজাকে রহমান পেয়ারের ট্রিবিউট।
কখনো হঠাৎ মনে হয় এক আগ্নেয় পাহাড়, আলোর মশাল, যেন বিজলির আগুনেতে লেখা নাম। স্বপ্নেরা হারিয়ে যায়নি সময়ের সাগরে, ঝোড়ো বাতাসেও প্রদীপ জ্বালায়। আশার ঝর্ণাকে দিয়েছেন সুখের ঠিকানা, সে রঙিন আলোর দ্বীপ কোনো দিনও নিভে যাবে না। স্বদেশেরে বাসেন প্রাণের অধিক ভালো মাশরাফি, বাংলার অনুভবে এক পূর্ণতার নাম। বাঙালির হৃদয়ে চেনা নদীর ঢেউ, নেমে আসা রাতে সন্ধ্যা তারা। ব্যথার আবিরে আধারে হারায়নি দুরন্ত পথিক, স্বপ্ন ডানা মেলে স্বপ্ন সকাল আর স্নিগ্ধ বিকেলে সুখের ছবি এঁকেছেন। জীবন ভরসা দিয়ে শাখায় শাখায় বেঁধেছেন প্রীতি ডোর। বেলা শেষে মাশরাফি তাই দুর্দম এক খেলোয়াড়ের নিবেদনের মহাকাব্য, যেখানে সব বেদনা মুছে যায়, ফাগুন ধরা দেয় ক্রিকেটের প্রতি অবাক ভালোবাসায়। মৌনতা যদিও আছে দীর্ঘশ্বাসে, আড়ালে হৃদয়ে, তবে নেই তো কোনো দুঃখ ওই মনে। প্রাণের কাছের এক মহানায়ক, মানুষের ভালোবাসা নিয়ে নিজে আলোকিত হয়ে মাশরাফি আলোকিত করেন বাংলাকে। এমনি করে কেটে যায় তার প্রতিটি প্রহর, স্বপ্নের সাথে নিরন্তর। রহমান পেয়ার, ৭১। আক্ষেপ, হতাশা, ক্ষোভ টাইগার ভক্তদের মনে। আইপিএলে কেন নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার? শাহরিয়ার নাফিস মনে করেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগে খেলার যোগ্যতা আর সামর্থ্য আছে এদেশের অনেকেরই, তারও বুঝে আসে না টাইগাররা কেন দল পায় না। শাহরিয়ার নাফিসের আইপিএল ভাবনা, রিপোর্টে। মরুর পাড়ে দারুণ জমেছে ৪ ছক্কার হুলস্থুল ক্রিকেট। করোনা আমলে যখন অনেকাংশে স্থবির জনপদ, তখন দিব্যি চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর। কারি কারি টাকা ঢেলে দল বানিয়েছে ৮ ফ্র্যাঞ্চাইজি। ১৪০ কোটি রুপি খরচা করে নিলাম থেকে নতুন করে দলে টেনেছে ৬২ ক্রিকেটারকে, যার প্রায় অর্ধেকই বিদেশি, সংখ্যায় ২৯। আইপিএল এর ফ্রেমে বন্দী হয়েছে বাংলাদেশের দর্শকরাও, কিন্তু পদ্মার পার গ্রাস করেছে বিষাদ। জৌলুস আইপিএলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার, ভক্তদের মনে অভিমান, কারো মনে ক্ষোভ। বিষয়টা ব্যাখ্যা করেছেন সাবেক টাইগার শাহরিয়ার নাফিস। আনফরচুনেটলি ১৩তম আইপিএলে আমরা কোনো বাংলাদেশি প্লেয়ারের পার্টিসিপেশন দেখছি না। সাকিব আল হাসান হয়তো খেলতেন, কিন্তু নিষেধাজ্ঞার কারণে উনি আইপিএলে নেই। আমরা সাইফুদ্দিনকে নিয়ে কিছু আলোচনা শুনেছি, কিন্তু উনি কোনো দল পাননি। আমরা আকাশ চোপড়াকে বলতে শুনেছি হারভাজেনের প্লেসমেন্ট হিসাবে মিরাজকে নেওয়ার কথা, কিন্তু এটি একটা অপিনিয়নই মাত্র। বাংলাদেশের সবচেয়ে ডিপেন্ডেবল প্লেয়ার মুশফিকুর রহিম গত ১৩ বছর ধরে আইপিএলের নিলামে নাম উঠিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি ওনাকে কোনো দলই এখন পর্যন্ত পিক করেনি। আইপিএল এর সাথে বাংলার ১৬ কোটি মানুষকে দীর্ঘদিন ধরে জুড়ে রেখেছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞায় তিনি নেই। লঙ্কা সফরের ধানাই পানাইয়ে এবার আর খেলা হলো না মুস্তাফিজের। বাকিদের উপস্থিতি কেবল নিলামের ডাক পর্যন্তই। ইচ্ছা করে ওনাকে আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদের নেওয়া হয় না, বা নিলেও খেলানো হয় না। কনস্পিরেসি থিওরির দিকে আমি যাব না, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দলে এমন বেশ কিছু খেলোয়াড় আছেন যারা আইপিএলে খেলার যোগ্যতা রাখেন। তবে এই কথাও মাথায় রাখতে হবে, আইপিএলে কম্পিটিশন অনেক হাই। কোটি কোটি টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিরা পৃথিবীর বেস্ট টি-20 প্লেয়ারদেরই কিন্তু পিক। আইপিএলে বিদেশি প্লেয়ারদের স্পটও কিন্তু লিমিটেড। প্রতিটি ম্যাচে মাত্র ৪ জন বিদেশি প্লেয়ার খেলতে পারেন। সো এখানে কম্পিটিশন যে কত বেশি সেটা আমরা সবাই জানি। ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করেই হোক আর সন্দেহের মগডালে বসেই হোক, এবারের আইপিএলে টাইগার ভক্তরা চোখ ফেলেছে হতাশাকে সঙ্গী করে। ফাইম রহমান, ৭১। নড়বড়ে ফুটবলের পাইপলাইন টানা চতুর্থবারের মতো বাফুফের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব নেওয়ার পর এমন সহজ স্বীকারোক্তি আব্দুল সালাম মুর্শিদির। কিন্তু প্রশ্ন, ১২ বছর ধরে ক্ষমতায় থেকে তাহলে কি করেছেন তিনি বা তার বাফুফে? দীর্ঘ এই সময়ে ফুটবলার তুলে আনতে না পারার ব্যর্থতার কারণ জানার চেষ্টা করেছেন এতেশাম সবুজ।
অনাড়ম্বর আয়োজন, স্বর্ণালী সমাপ্তি। পাইওনিয়ার ফুটবল লিগ যখনই হয়েছে এভাবেই রাগ ঢাক দিয়ে এসেছে, কিন্তু লাভের লাভ কি হয়েছে? গেল এক যুগে দেশীয় ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ তো দূরের কথা, সংকটে কাটিনি। বাফুফের সিনিয়র সহ সভাপতির এমন সত্য সহজ স্বীকারোক্তি। আমরা পিছিয়ে পড়েছি দুই জায়গায়, সেটি হলো পাইপলাইন। যে ধরনের সংখ্যা প্লেয়ারের দরকার ছিল সেটি নাই। দ্বিতীয়ত হলো তারকা খেলোয়াড়। বোকার মনেও প্রশ্ন জাগে 12 বছরে তবে কি করেছে? ফুটবল উন্নয়নে সবার আগে যা দরকার সেই পাইপলাইনেই কেন নেই কোনো ফুটবলার? বাইলজ মোতাবেক এবং ফিফা, এফসি ও বাফুফের নিয়ম অনুযায়ী খেলায় অংশগ্রহণ করিতে বাধ্য থাকিব। কিশোর মন যে স্বপ্ন সাজিয়ে শপথ নিচ্ছে, বাফুফে কি তাদের কথা রাখছে? ফুটবলার তৈরির সবচেয়ে বড় মাধ্যম এই পাইওনিয়ার লিগ, সেটাই নিয়মিত করতে পারেনি। কাজী সালাউদ্দিন আমলের সবশেষ 4 বছরে লিগ হয়েছে দুবার, অথচ এই পাইওনিয়ার থেকে একসময় উঠে এসেছেন মনে মুন্না, সম্রাট এমিলি, আলফাস, রজনীর মতো তারকারা। পাইওনিয়ার খেলা এই কিশোর ফুটবলারদের পরবর্তী মঞ্চ তৃতীয় ও দ্বিতীয় বিভাগ লিগ। বাস্তবতা বলছে 2012 পর 3 বছর হয়নি তৃতীয় বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ হয়েছে 1 বছর পর পর। কর্তাদের দায়িত্বহীনতায় যখন লিগ বন্ধ হয়ে যায়, অনিশ্চিত ভবিষ্যতে এই সময়টাতেই ওদের স্বপ্নটাও মরে যায়। পাইওনিয়ারের ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প হয়েছিল 2 দশকেরও বেশি সময় আগে। 1994-95 বিকেএসপিতে হয়েছিল এই কার্যক্রম। এখন শুধু লিগ আয়োজনেই যেন দায়িত্ব শেষ। পরিচর্যা আর সঠিক গাইডলাইনের অভাবে খুদে ফুটবলাররা বড় হয় ভিন্ন স্বপ্ন নিয়ে। এছাড়াও মাঠ নেই, অর্থ নেই, লেপ্টে আছে ম্যাচ গড়াপেটার কালি, আমলাতান্ত্রিক জটিলতা, স্বজনপ্রীতি, পাতানো ম্যাচের কেলেঙ্কারি। এমন হাজারো অভিযোগ কেন বাফুফে নিঃশেষ করে দেয় না বা দিতে পারছে না? অথচ সারা দেশ থেকে 70টা ক্লাব অর্থাৎ প্রায় 1500 ফুটবলার অংশ নেয় এই লিগে। এত বড় একটা মঞ্চ থেকে 10টা ফুটবলারকে বিশেষ পরিচর্যা কি করা যায় না? কবে জাগবে বাফুফের এই ভাবনা? পাইওনিয়ার থেকে উঠতি ফুটবলাররা স্বপ্নের ছবিগুলো আঁকতে থাকে নতুন রঙে, ডানা মেলে আকাঙ্ক্ষার। কিন্তু ধাক্কা খেয়ে বাস্তবতার জমিনে পড়তে সময় লাগে না। ফুটবল ফেডারেশন নিশ্চয়ই আহত লিগটা আর মরতে দেবে না। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে প্রাণের সঞ্চার ফিরিয়ে আনবে। পাইওনিয়ারকেই ফুটবল তৈরির সবচেয়ে মজবুত পাইপলাইন হিসেবে তৈরি করবে। ইহতেশাম সবুজ, 71।